এইভাবে সাধারণত হয়, এবং সেই ব্রিগেড কমান্ডারকে আবার জিওসি, জেনারেল অফিসার কমান্ডিং, মেজর জেনারেলের অধীনে তারা নিয়ন্ত্রণ করবেন। তো এই নিয়ন্ত্রণটি সাধারণত কাগজে কলমে হয়, কিন্তু যখন অপারেশন চলে তখন এই জিনিসগুলো হয় না। আমাদের দেশে বেশ কয়েকটি অপারেশন হয়েছে, যেমন অপারেশন সার্চ লাইট 1971 সনের মার্চ মাসের 25 তারিখে, যে নির্মমতার কারণে বাংলাদেশে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে পড়েছিল, এবং পাকিস্তান সেনাবাহিনী যদি সেই রাতে সেই নির্মমতা না দেখাতো, তাহলে এই যে 26শে মার্চের মতো ঘটনা হয়তো আরো পরে ঘটতো। এই গেল এক। দ্বিতীয়ত হলো যে বঙ্গবন্ধুর জামানাতে তার নিজের দলের যারা লোকজন মুক্তিযোদ্ধার নামধারী ভুয়া মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের লোকদের অত্যাচার, যুবলোকদের অত্যাচার, জাসদের অত্যাচার, সিরাজ শিকদারের সর্বহারা পার্টির অত্যাচার, এরকম আরো অনেক, অন্তত 100টি আন্ডারওয়ার্ল্ড, মানে আন্ডার যাকে বলে ওয়ার্ল্ডের গ্যাং পার্টি ছিল এই সময়টাতে। তো এদের অত্যাচারে সারা বাংলাদেশ একেবারে তখন রীতিমতো জাহান্নাম হয়ে গিয়েছিল। তো এইগুলো দমন করার জন্য তখন রক্ষী বাহিনীকে নামানো হয়েছিল, অপারেশন কোনো নাম না দিয়ে রক্ষী বাহিনীকে নামানো হয়েছিল। তো সেই রক্ষী বাহিনীর যে অত্যাচার, 99% অত্যাচার হয়েছিল কিন্তু আওয়ামী লীগের উপর, যুবলীগের উপর, এবং আওয়ামী লীগের জেলা পর্যায়ের বড় বড় নেতা, সেই প্রেসিডেন্ট, সেক্রেটারি, তাদেরকে ধরে রক্ষী বাহিনীর যারা লোকজন বেদম প্রহার করেছিল, মানে অস্বাভাবিক প্রহার মেরে ফেলেছিল অসংখ্য, এবং আওয়ামী লীগের বলতে গেলে কোমর ভেঙে দিয়েছে সেই রক্ষী বাহিনীর অত্যাচার। জাসদ বা অন্যান্য যারা প্রতিপক্ষ আছে তারা ঠিকই গা ঢাকা দিয়েছিল, কিন্তু আওয়ামী লীগের যে সকল লোক চাঁদাবাজি করতো, মদ খেত, অন্যান্য মন্দ কাজ করতো, টিন চুরি করতো, কম্বল চুরি করতো, তাদেরকে এই সেনাবাহিনী ধরলো। এবং এটা কোনো অবস্থাতেই বঙ্গবন্ধু যেমন নিয়ন্ত্রণ করতে পারেননি, সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড দ্বারা নিয়ন্ত্রণ করা যায়নি। এর কারণ হলো প্রতিটি এলাকাতে গিয়ে যখন জনগণের মুখে সেনা কর্মকর্তারা নির্যাতনের কাহিনী তারা শুনতো, তখন আর তারা তাদের যে যাকে বলে স্বাভাবিক ক্রোধ, এটাকে দলীয় দলদাসের মতো তারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতো না। তো একই অবস্থা হয়েছিল কিন্তু অপারেশন ক্লিন হার্ট, যেটি বেগম খালেদা জিয়া 1991 সনে ক্ষমতা আসার পরে এটি করেছিলেন। তখনও অল অন এ সাডেন ঠিক এখনকার মতো একটি অবস্থা হয়েছিল। সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের যে জুলুম, অত্যাচার, বিভিন্ন রকম সন্ত্রাসী বাহিনী, যেমন ধরুন পিচ্চি হান্নান, তারপরে শেষে ডেভিড, পিচ্চি হান্নান, ডেভিড, মুরগি মিলন থেকে শুরু করে আরো অনেক কিছু, মানে একটা বিরাট একটা সন্ত্রাসী বাহিনী। এবং তাদের বিরুদ্ধে যখন সেনাবাহিনী অপারেশন নামলো, অপারেশন ক্লিন হার্ট করে বিএনপি সুফল পেয়েছিল, দলীয় সরকার ক্ষমতায় থেকেছিল, কিন্তু বিএনপির যে আন্ডারওয়ার্ল্ডে একটা গুরুত্ব ছিল, তারপর শেষে রাজপথে একটা গুরুত্ব ছিল, কেন এইগুলো গুন্ডামি বদমাশি করলেও বিএনপি রাজনীতিটিকে রাজপথে তারা টিকে রেখেছিল অস্ত্রের ঝনঝনানি দ্বারা। এটার একেবারে পুরোপুরি কোমর ভেঙে দেওয়া হয়। এরপর যৌথ বাহিনী আবার অপারেশন পরিচালনা করে, ওটার কোনো নাম হয়নি 111-এর সময়। তো 111-এর সময় মূলত তখনও যৌথ বাহিনীটা চালিয়েছিল দুর্নীতি দমন কমিশন, সেনাবাহিনী, আয়কর বিভাগ, মানে জাতীয় রাজস্ব বোর্ড, এরা সবাই মিলে একটা অপারেশন চালিয়েছিল। এবং সেই অপারেশনটা প্রান্তিক লেভেলে ভাঙচুর থেকে শুরু করে হাট বাজার, মানে তস নস করে পুরো অর্থনীতিকে মিনিমাম 10 থেকে 15 বছর পিছিয়ে দিয়েছিল। আর এখন মাঠের যে বাস্তব অবস্থা হলো যে বেশিরভাগ জেলার এসপি এবং ডিসি, যেখানে জামাতের আমির আছে, বা সেখানে জেলার এসপি, ডিসি, জেলা পর্যায়ে সাধারণত জামাতের কথাবার্তা শুনছে। এরপর ঢাকাতে যেটি হচ্ছে, ঢাকাতে কোর্ট কাছারি, অফিস, আদালত, প্রায় সব জায়গাতে কিন্তু জামাতের লোকজনের আধিপত্য অনেক অনেক বেশি। কিন্তু মাঠ ঘাট থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, যারা অন্যায় অনিয়মের সাথে জড়িত, এদের একটা বিরাট অংশের বদনাম কিন্তু বিএনপির ঘাড়ে চলে এসেছে। এটি হলো বাস্তবতা। 2 নম্বর হলো যে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা তো অলমোস্ট সবাই পলাতক, এবং
কোনো জায়গাতে আওয়ামী লীগের লোকজনের হাতে এখন কোনো কিছু নেই। একেবারে যে মানুষগুলো যার যার এলাকাতে বসবাস করছেন একেবারে গোবেচারা কৃষক, মুটে মজুর, দিন আনে দিন খায়, তাদেরকে জেলখানাতে ধরে নিলেও তাদের কিছু আসে যায় না, তাদেরকে মারলেও কিছু আসে যায় না, বউ বাচ্চারা কান্নাকাটি করবে এবং অনেক উল্লেখ্য। কিন্তু যারা গত 15 বছর ধরে টাকা রোজগার করেছে, অন্যায় করেছে, যাদের অপরাধের পরিমাণ খুব বেশি, তারা হয়তো দেশ ছেড়ে বিদেশে গেছে, অনেকে হয়তো দেখা গেল যে বাংলাদেশের মধ্যেই আছে কিন্তু এক জেলা থেকে অন্য জেলাতে আছে। ফলে শয়তান ধরার নামে আওয়ামী লীগের এই সমস্ত একটা টিকিও কাউকে ধরা যাবে না, ছাত্রলীগের কাউকে ধরা যাবে না, কেননা তারা তো সবাই পলাতক। তাহলে শয়তানটা কে? শয়তানটাকে যারা এই মুহূর্তে যদি আপনি জনপদে যান, সেনাবাহিনী যায়, যৌথ বাহিনী যায়, বা তাদের কাছে যদি তালিকা থাকে, তাহলে এই গত 6 মাসে যে অপরাধগুলো, অন্যায়গুলো হয়েছে সেগুলো তারা কগনিজেন্সে নেবে। আর তার সঙ্গে সঙ্গে গত 15 বছরে যে সকল অন্যায় হয়েছে সেগুলো কগনিজেন্সে নেবে। নিয়ে ধরুন একটা তালিকা করলো, 100 জনের একটা তালিকা করলো। তো 100 জনের মধ্যে আওয়ামী লীগ, ছাত্রলীগের ধরুন 70 জন আছে। এখন 70 জনের তো 70 জনই পলাতক। তো তাদেরকে আপনি এভাবে পাবেন না। তাদের বউ বাচ্চাকে ধরতে পারবেন, তাদের বাড়িতে আপনি তল্লাশি চালাতে পারবেন, আরো অনেক কিছু, কিন্তু তাদেরকে আপনি পাবেন না। বাকি 30 জন যারা আছে, সেই 30 জনের মধ্যে কোথাও আপনি ছাত্র জনতার নামধারী সমন্বয়কদের পাবেন, কোথাও ছাত্র দলের লোক পাবেন, যুব দলের লোক পাবেন, বিএনপির লোক পাবেন, কোথাও জামাতের লোক পাবেন, বাকি 30 জন লোক। তো এদের মধ্য থেকে একটা অংশকে যদি ধরা হয়, পিটানো হয়, জেলে নেওয়া হয়, মুহূর্তের মধ্যে পুরো বাংলাদেশের যে রাজনীতির মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়বে, নির্বাচন দুর্বিষহ এবং দুরূহ হয়ে পড়বে, এবং প্রতিটি রাজনৈতিক দল ইয়ানফসি বলা শুরু করে ফেলবে। এবং শুধু তাই নয়, যে এই চাঁদাবাজদের একটা সিন্ডিকেট থাকে, তারা নিজেরা খায় এবং ঊর্ধ্বতন নেতাদেরকে দেয়। তারা একা একা সাধারণত ধরনের চাঁদাবাজি হয় না। পরিবহন সেক্টর বলেন, এলাকা বলেন, যা কিছু বলেন, প্রতিটি চাঁদাবাজির একটা বিশাল সিন্ডিকেট রয়েছে। এখন সেই সিন্ডিকেট বাড়তে বাড়তে যখন কেন্দ্রীয় বড় কোনো নেতার নাম আসবে, এরকম কোনো রাজনৈতিক দলের যদি সেরকম বড় কোনো নেতা, এই চাঁদাবাজ যাদেরকে ধরা হবে, অন্যায় যারা করেছে গত 7-8 মাসে তাদেরকে ধরা হবে, তাদের সঙ্গে যদি স্বীকারোক্তিতে তাদের নাম চলে আসে, এবং এটা আসবেই। এবং আর্মির যে পিটুনি, ও মাই গড, আর্মির পিটুনি তো আপনারা দেখেছেন, এই পিটুনির কোনো হয় না। ও আব্বার নাম ভুলে যাবে এবং সব কথা বলে দিবে। তো বলে দিতে গিয়ে সে যদি বলে যে অমুককে আমি টাকা দিয়েছি, এমনকি আওয়ামী লীগের কোনো লোক যদি ধরা পড়ে, সে যদি স্থানীয় অন্য কোনো পান্ডাকে বা বিএনপির লোককে বা জামাতের লোককে কোনো টাকা দিয়ে থাকে, সুযোগ দিয়ে থাকে, সেই কথাও কিন্তু সে বলে দেবে। এবং সে বলে দেওয়ার পরে যৌথ বাহিনী যখন সেই বড় নেতাদেরকে গ্রেপ্তার করবে, তখন বুঝতে পারেন যে এই পরিবেশ এবং পরিস্থিতি কোন পর্যায়ে চলে যাবে। সেক্ষেত্রে যদি ইতিবাচক ধরি, মানে সবকিছুই একেবারে রিয়েলি হান্ট হলো, মানে শয়তান ধরলো। তো শয়তান ধরার কর্মটি যদি শতভাগ সুন্দরভাবে হয়, সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্ষমতা, এটি নিষ্কণ্টক হবে এবং তার কি টিকে টিকে স্পর্শ করতে পারবে না। এবং তিনি এই যে এখন আমরা যারা নির্বাচন নিয়ে কথা বলছি, দ্রুত নির্বাচনের কথা বলছি, এই নামটি আগামী 1-2 বছরের মধ্যে উচ্চারণ করার মতো লোক পাবে না। তিনি যেভাবে চালাবেন ওইভাবেই দেশ চলবে, যদি এই অপারেশনটা সফল হয়। কিন্তু আল্লাহ না করুক যদি এই অপারেশনটি এই গত 6 মাসের আরো অনেক অপারেশনের মতো ব্যর্থ হয়, তাহলে যে অরাজকতা, সেই অরাজকতাটা যে কি পরিমাণ বাড়বে এবং দুর্বলের উপর সবলের অত্যাচার যে কি পরিমাণ বাড়বে, এটি কল্পনাই করা যাচ্ছে না। এটা বাংলাদেশে একটা নতুন নজির তৈরি করবে। এবং সঙ্গে সঙ্গে আমাদের যে বাহিনীগুলো, এমনিতে পুলিশ বাহিনী নিয়ে এখন মানুষের মধ্যে কোনো রকম ভীতি নেই। তারপরে সেটা থানা পুলিশকে বা ট্রাফিক পুলিশকে কেউ পাত্তাই দিতে চায় না, যে যার মতো করে পারে সেখানে থানা পুলিশের সঙ্গে দ্বন্দ্ব ফ্যাসাদে জড়িয়ে পড়ছে। তার সঙ্গে সঙ্গে অনেক জায়গায় দেখলাম যে সেনাবাহিনীকেও পাত্তা দেওয়া হয় না। সেনাবাহিনী খুব সংযত আচরণ করছে ঠিকই, কিন্তু তারা যেহেতু ডাইরেক্ট কোনো অপারেশনে যাচ্ছেন না, এই জন্য অনেকে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। তো এই যে অপারেশনটি যদি সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অবশ্যই হচ্ছে, এবং সেখানে তাদের ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার থেকে শুরু করে সবকিছু থাকা সত্ত্বেও এটা দিন শেষে একটি অশ্বডিম্ব প্রসব করে, তাহলে এই বাহিনীগুলোই আগামীতে যাকে বলা হয় প্রশ্নের মুখোমুখি হবে। আর সেই অবস্থাতে
পার্শ্ববর্তী দেশ আওয়ামী লীগ কি সুযোগ নিতে পারে, পাকিস্তান কি সুযোগ নিতে পারে, চায়না কি সুযোগ নিতে পারে, সেই ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করে আজকের এই বক্তব্য শেষ করবো। কিন্তু তার আগে আবার একটু দেখে আসি যে কারা কারা আছেন। সম্মানিত দর্শক, প্রায় 22 মিনিট কথা বলেছি। অনেকে আছেন, 5794 জন ভাই বোনেরা আমাদের সঙ্গে আছেন। আওয়ামী লীগ অভিভাবক খুঁজতে কিন্তু পাচ্ছে না। আমার মনে হয় সমন্বয়ক সবাই ভয় পেয়েছে, আওয়ামী লীগ এখন রাজপথে নেই, এখন যা পাইছে কথা। তারপরে চুরি ডাকাতি করার স্বাধীনতা চাই। আপনার মতো পলিটিশিয়ান জামায়াত ইসলামীর দরকার। জামায়াত ইসলামীতে আমার মতো পলিটিশিয়ান দরকার নাই রে ভাই। জামায়াত ইসলামী যারা করে তারা বাইবন শিবির হিসেবে করে। আমরা যারা, আমি তো মনে করি যে আমার মস্তিষ্কে সেই আওয়ামী লীগের রাজনীতি যেটা এদের শুরু, সেখান থেকে আওয়ামী লীগের সঙ্গে বনিবনা হয় নাই। লিবারেল একটি পার্টি বিএনপিতে আছি এখন।